আজকের নাটক স্বাদ। মূল গল্প কাজী জাকির হাসান, বেতার নাট্যরূপ ও প্রযোজনা শাহানারা জাকির। নাট্যানুষ্ঠান স্বাদ। বাবা, ও বাবা, শুনছো? বল, শুনছি। শহরের আনাচে কানাচে মিলিটারিরা ঢুকে পড়েছে। মুক্তিবাহিনীদের সাঁড়াশি আক্রমণে ওরা দিশেহারা হয়ে পড়েছে মনে হচ্ছে। ওদের মনোবলও ভেঙে যাচ্ছে। আর জনসাধারণের উপর ওদের অত্যাচারও দিনে দিনে বেড়েই চলেছে। তোদের দু ভাই বোনের জন্য আমার খুব চিন্তা হয় বাবা। রাতে ঘুম হয় না মোটেই। চিন্তা করো না তো বাবা, যা হবার হবে। তা বললি কি আর হয় বাবা? তোরা সবাই বরং অন্য কোথাও সরে পড় বাবা, নইলে যে কোনো মুহূর্তে বিপদ এসে পড়বে। তা হবার নয় বাবা। কেন নয়? চারদিকে চেয়ে দেখ, যে যেভাবে পারছে শহর থেকে নিরাপদ জায়গা চলে যাচ্ছে। তোরা তাড়াতাড়ি সরে পড় বাবা। আর তুমি, তোমার এই শরীরে? আমাকে নিয়ে তোরা আর ভাবিস না বাবা। আমি বুড়ো মানুষ, আমাকে নিয়ে কোনো ভয় নেই। ওদের নজর তোদের মতো কম বয়সী ছেলে মেয়েদের উপর। আমাদের মতো অনেক ছেলেরা সীমান্তের ওপারে চলে যাচ্ছে বাবা, কিন্তু তোমাকে ছেড়ে কেউ কোথাও যেতে রাজি হবে না। তুই সব ব্যবস্থা কর, ওদের রাজি করানোর ভার আমার উপর ছেড়ে দে বাবা। দেরি করিস না। ঠিক আছে বাবা, আমার বন্ধু সুমনের সাথে আলাপ করে দেখি, কিন্তু তোমাকে কথা দিতে হবে তুমিও আমাদের সাথে যাবে। সে দেখা যাবে, কর আগে ব্যবস্থা তো কর। এই তনু, জানালা ফাঁক দিয়ে কি দেখছিস? যদি মিলিটারিরা দেখে ফেলে নির্ঘাত গুলি চালাবে, বাড়ি ঢুকে সবাইকে মেরে ফেলবে, নয়তো ধরে নিয়ে যাবে, অত্যাচার করবে। চারদিক তো অন্ধকার হয়ে গেছে এখন, ওরা কিছুই দেখবে না ভাইয়া। তাছাড়া ওরা তো যাচ্ছে শহরের বড় রাস্তা দিয়ে, আমাদের বাড়িটা তো পেছনে, তাই না? তা তো বুঝলাম, কিন্তু যারা আমাদের শত্রু তাদের দেখার তো শখ কেন বলতো? এটা কোনো শখ নয় ভাইয়া, বলতে পারো কৌতূহল। শোন তনিমা, তোকে চুপি চুপি একটা কথা বলে রাখবো। কথা দে, কাউকে বলবি না, এমনকি মাও কেউ না। বলবি না তো? তুমি নিষেধ করলে বেশ বলবো না, তবে কি এমন কথা বলো? খুব শীঘ্রই আমি মুক্তিযুদ্ধে অংশ নেব। আমাদের ছাদের রুমটাতে ইপিআর রফিক ভাই থাকেন, জানিস তো? হ্যাঁ তা তো জানি, কিন্তু উনি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে এসেছেন, চুপি চুপি আমাকে বন্দুক চালানো শেখাচ্ছেন। মুক্তিযুদ্ধে যোগ দেবেন, ওনার সাথে আমিও যাব। মা আর বাবার দিকে খেয়াল রাখবি। ভাইয়া এসব তুমি কি বলছো? আমাদের ছেড়ে তুমি মুক্তিযুদ্ধে যাবে? আমার খুব ভয় করছে ভাইয়া। তনিমা, এখন কান্নাকাটির সময় নেই বোন। ওই দেখ কি তাণ্ডব চলছে শহরে। কিন্তু আমরা কোথায় যাব, কিভাবে যাব? বাবা তো সব সময় বলছেন বাড়ি ছেড়ে এক পাও নড়বেন না। বাবাকে রেখে আমরা কিভাবে যাব ভাইয়া? এত চিন্তা করিস না তো, একটা ব্যবস্থা হবেই। কিন্তু ভাইয়া কিভাবে? আমার বন্ধু সুমনদের গ্রামের বাড়ি আর আমাদের দাদু বাড়ি পাশাপাশি গ্রাম। ওরা নাকি গ্রামে চলে যাবে, ওর সাথে আমি আগেই আলাপ করে রেখেছি। তোরা ওদের সাথে দাদু বাড়িতে যেতে পারবি, মার সাথে আজই আলাপ করবো। ভাইয়া ওই যে দেখো, আকাশের আগুনের হলকা, চারদিকের আকাশ লাল হয়ে গেছে। মনে হচ্ছে মিলিটারিরা আমাদের বাড়ির কাছাকাছি এসে গেছে। আহ, অস্থির হোস না তো তনু। পাক আর্মিরা আশেপাশের বাড়িতে ঢুকে কাউকে না পেলে আগুন ধরিয়ে দিচ্ছে। ভাইয়া বাবাকে বোঝাও, চলো আমরা একসাথে কোথাও চলে যাই। শুনেছি রেল স্টেশনে নাকি মিলিটারিরা ঘাঁটি গেড়েছে, তার মানে তো ওরা পুরো শহর দখল করে ফেলেছে ভাইয়া। আমার খুব ভয় করছে। শোন তনিমা, ওই রেল স্টেশনের শেষ মাথায় একটা খাল আছে। খালের ওপারে আমাদের মুক্তি বাহিনীরা অপারেশনে রয়েছে। ওদের সাথে আমাদের রফিক ভাইয়ের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। দেখিস
ওরা ঠিকই শত্রুদের ওই ঘাঁটি উড়িয়ে দেবে। তাই যেন হয়। এখন চল চল, বাবা আর মা স্বাধীন বাংলা বেতার শুনছেন, আমরাও শুনবো। কোনো শব্দ করবি না, দেয়ালেরও কান আছে, বুঝলি? বুঝেছি, চলো। চল। তমাল, এবার নিশ্চয়ই বন্দুক চালাতে তোমার আর অসুবিধা হবে না, পারবে তো? নিশ্চয়ই পারবো রফিক ভাই, পারতে হবেই যে আমাকে। দরকার হলে আরো প্রশিক্ষণ নেব। শোনো তমাল, আমরা দুজন কিন্তু আলাদাভাবে যাব, যেন কেউ কাউকে চিনি না, কেমন? মানে একসাথে না? ঠিক ধরেছ, ভয় পেও না। ওদের চোখে ধুলো দিয়ে খালটা পার হয়ে একটু হেঁটে যেতে হবে, বুঝলে? বুঝলাম। পার হলেই দেখবে একটা প্রাইমারি স্কুল। ছোটবেলায় ওই স্কুলেই আমি লেখাপড়া করেছি। তার মানে ওটাই তোমার গ্রাম? হ্যাঁ ভাই, আমার প্রিয় গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা ভোর হবার আগেই রওনা দেব, কি বলো? মাকে বলে যাবে না তাহলে? না, মা শুনলে যেতে দেবেন না কিছুতেই, কান্নাকাটি করে হুলস্থুল বাঁধিয়ে ফেলবে। কিন্তু কাউকে তো বলতে হবে তোমার। একজনকে বলেছি, ওই যথেষ্ট। আমাদের এখন একটাই শপথ, দেশকে আমরা শত্রু মুক্ত করবই ইনশাল্লাহ। রক্তের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করবই করব। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা। একদম ঠিক। এই পূর্ব বাংলার প্রতিটি মানুষেরই আজ এই প্রতিজ্ঞা ও আকাঙ্ক্ষা। এদেশ কবে স্বাধীন হবে জানি না, শত্রুমুক্ত করতে পারবো কিনা তাও জানি না, কিন্তু শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাব। কিন্তু তমাল, আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো রফিক ভাইয়া? ভাবছি তুমি মুক্তিযুদ্ধে যোগ দিলে তোমার বাবা মা ছোট বোন এদের কি হবে? আমার মনে হয় ওদের এখানে থাকাটা মোটেই নিরাপদ থাকবে না। আর আমার এক ঘনিষ্ঠ বন্ধুর সাথে আগে আলাপ করে রেখেছি, ব্যবস্থা একটা নিশ্চয়ই হবে। কি বলেছে সে? ওরা যখনই যাবে ওদের সঙ্গে আমার ফ্যামিলি যাবে। আমাদের দাদু বাড়িতে কোনো সমস্যা হলে ওদের গ্রামের বাড়িতে নাকি অনেক জায়গা আছে, থাকার কোনো অসুবিধা হবে না। কিন্তু খাবার দাবার? দেশের এই পরিস্থিতিতে আলাদাভাবে কেউ খাবার দাবারের চিন্তা ওভাবে করছে না রফিক ভাই, যা কিছু হবে মিলেমিশেই হবে। তা ঠিক, তবে বলে দিও খালাম্মা খালু সঙ্গে যেন কিছু টাকা পয়সা রাখেন, সেদিকে খেয়াল রাখতে বলে দিও। নিশ্চয়ই, মা এদিক থেকে অনেক বিচক্ষণ, আগেই বলা আছে, টাকা পয়সা গয়নাগাটি যা পারে সঙ্গে নেবে। আর শোনো, তনিমাকে ভালোভাবে বুঝিয়ে বলে দাও, যতক্ষণ আমরা এখান থেকে না যাচ্ছি সে যেন কিছুতেই মুখ না খোলে, খালাম্মা খালুকে কিচ্ছু না বলে। সাবধান, তাহলে তোমার আর যাওয়াই হবে না। কিন্তু ওসব নিয়ে তুমি ভেবো না রফিক ভাই, তনিমাকে আমি সব বুঝিয়ে বলেছি, ও মুখ খুলবে না কখনো। কবে শেষ হবে এই যুদ্ধের খেলা? পাখিরাও বুঝি এমন ভাবনাই কিচিরমিচির করছে। শহরে এখন কারফিউ, ব্ল্যাক আউট চলছে।
উদ্বেগ আর যন্ত্রণায় ছটফট করছি। সবাই আমাকে একা ফেলে রেখে চলে গেল। এই বিশাল বাড়ির বোঝা আমি কি করে সামলাবো? কতদিন দেখি না খোকাকে। গুলি খেয়ে অমানসিক যন্ত্রণায় মরার চেয়ে বীরের মতো শহীদ হওয়া অনেক শান্তি। খোকারে, তাই আমি তোকে যুদ্ধে যেতে বলেছিলাম বাবা, কিন্তু আজ আমার এত কষ্ট হচ্ছে কেন? কেমন আছিস তুই বাবা? কতদিন তোর কোনো খবর জানি না রে। মা, কে কে তুমি? চুপ, আস্তে কথা বলুন। সবুজ পাঠিয়েছে আমাদের। সবুজ? আমার খোকা কেমন আছে? আমার মানিক ভালো আছে তো? ভালোই আছে, কাছাকাছি আছি আমরা। মুড়ি চিড়ে অন্য কোনো খাবার থাকলে দিন। দুদিন থেকে না খেয়ে আছি সবাই। আহারে, দিচ্ছি বাবা। আসো আসো, ভিতরে আসো বাবা। না খেলাম মা, এখানেই দিন। তাড়াতাড়ি করুন, ভোরের অন্ধকারেই চলে যেতে হবে আমাকে। পুটলি দিচ্ছি। এই এই নাও বাবা, এতে কিছু চিড়ে আর মুড়ি, আর কয়টা নারকেল নাড়ু, একটু পাটালি গুঁড়ো আছে। ঘরে আর তেমন কিছু নেই বাবা, আবার তৈরি করে রাখবো। নিয়ে যেও বাবা। হ্যাঁ, না না, এতেই চলবে। আসি খালাম্মা, চিন্তা করবেন না, সবুজ ভালোই আছে। দোয়া করবেন। ফি আমানিল্লাহ। আল্লাহ তোমাদের সহায় হন। জানো তমাল, ঢাকায় যখন আচমকা 25শে মার্চ রাতে পাকারবিরা আক্রমণ করলো, বাবার সাথে বসে বসে গল্প করছিলাম। কিছু বুঝে ওঠার আগেই গোলাগুলির বিকট আওয়াজে চারদিক কেমন ভারী হতে থাকলো। ক্যান্টনমেন্ট থেকে পূর্ব বাংলার সেনাবাহিনীও পাল্টা গুলি চালাতে থাকে। তুমি তখন কি করলে? বুঝলাম এবার আর বসে থাকা চলবে না। পশ্চিমের পাক সেনারা আমাদের খতম করতে চায়। বুকের ভেতর যেন আগুন জ্বলতে থাকলো, প্রতিশোধের আগুন। ওই দিনই সিদ্ধান্ত নিলাম, আর নয়, একটা কিছু করতেই হবে। কাউকে কিছু না জানিয়ে ওদিনই রাতে বেরিয়ে এলাম বাড়ি থেকে। সোজা চলে গেলাম তোমাদের বাড়িতে। ভাগ্যিস তোমাদের সাথে আমার আগে থেকেই পরিচয় ছিল। আমারও সৌভাগ্য রফিক ভাই, তোমার সাথে মুক্তিযুদ্ধে অংশ নিতে পেরেছি। আচ্ছা রফিক ভাই, হ্যাঁ প্রতিশোধ তো আমরা নিচ্ছি, তাই না? হ্যাঁ, পশ্চিমা শত্রুরা এখন তো হটে যাচ্ছে। ওই যে কথাই আছে না, ঠেলায় পড়লে বাঘও গাছে ওঠে। ওদের মনোবল এখন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, বুঝলে তমাল? আমাদের যুদ্ধ কৌশলের সাথে ওরা কখনোই পেরে উঠবে না। আমরা জীবন দিয়ে আমাদের দেশকে ভালোবাসি। এদেশের সহজ সরল মানুষের উপর কোনো ধরনের অত্যাচার আমরা কখনোই সহ্য করব না। ওরা আমাদের অস্তিত্ব পায়ের তলায় গুড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু আমরা কঠোর হাতে তা প্রতিহত করার প্রতিজ্ঞা করেছি। সচক্ষে যা দেখে যাচ্ছি, আমাদের পাশের বাসার অসীমদাকে একদিন দেখলাম কয়েকজন রাজাকার হিড় হিড় করে টেনে নিয়ে যাচ্ছে। শরীরের রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, হাত পায়ে আঘাতের চিহ্ন। ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল সবার দিকে। ভয়ে কোনো প্রতিবাদ করিনি সেদিন। চোখের সামনে পাড়ার নিষ্পাপ খেটে খাওয়া মেয়েটি মর্জিনাকে ধরে নিয়ে গেল ওরা চুলের মুঠি ধরে। রক্তে আগুন জ্বলে উঠল। এরকম সব মর্মান্তিক ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছিল রফিক ভাই। এইসব রাজাকারদের সহায়তায় পাক সেনারা ঘরে ঘরে ঢুকে বাঙালিদের হত্যা করছে, কম বয়সী ছেলে মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে, হন্যে হয়ে খুঁজছে মুক্তি বাহিনীকে, অত্যাচার করে লাশ গুম করে দিচ্ছে। সহ্য হচ্ছিল না কিছুই। এরকম পরিস্থিতিতে ভাবছিলাম কি করব। এইভাবে ঘরের মধ্যে হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। পথ খুঁজছিলাম কিভাবে মুক্তিযুদ্ধে যাব। ঠিক সেই সময় তুমি এলে আমাদের বাসায় আশ্রয়ের জন্যে। আর তুমি তখন তোমার পথ পেয়ে গেলে, তাই না? ঠিক বলেছ রফিক ভাই। আমার এখন কি মনে হয় জানো? না, মনে হয় খুব তাড়াতাড়ি আমরা বিজয়ের বেশে শত্রুমুক্ত স্বাধীন বাংলাদেশে বীর দর্পে ফিরে যাব সবাই। সেই স্বপ্নে আমার না একটা কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করছে রফিক ভাই। বেশ তো, করো। এই সবাই এসো এদিকে।
কবি শামসুর রহমানের কবিতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে তাণ্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে আসতেই হবে এই বাংলায় হে স্বাধীনতা। তমাল, এখন একটু শান্ত হও। তুমি সাহসী ছেলে তা আমি জানি। আজ কি তোমার বাড়ির জন্য মন খারাপ করছে ভাই? জানি না বাড়িতে সবাই কি কেমন আছে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সবাই বেঁচে আছেন তো? এই চলো চলো, ওদিকে যাই। ওখানে সবাই স্বাধীন বাংলা বেতার শুনছে, শুনি চলো। কোন টিরিক্সে আর কাম হইতাছে না, তখন পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লড়াইটারে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা চালু করণের লেগা হট করে আর পারছি না, অসহ্য যন্ত্রণা। গুলিটা ডান পায়ে লেগেছে, দরদরি রক্ত চড়ছে। রোলিং করতে আর পারছি না। হায় খোদা, কত দূর এভাবে যাবো আর? নিঝুম রাত, লোকজনেরও কোনো চলাচল নেই। ওই যে গাছগাছালির ফাঁক দিয়ে টিনের একটা উঁচু বাড়ি দেখা যাচ্ছে, দোতলা টিনের বাড়ি। মনে হচ্ছে বাড়িটা একেবারে শহরের শেষ সীমানায়। এই তো সিঁড়ির কাছাকাছি এসে গেছি। হাঁটুটা মুড়িয়ে ডান পাটা পেছনে টেনে নিয়ে একটু কিসের শব্দ? হ্যাঁ, বুটের খটখট শব্দ একটু মনে হচ্ছে। ওই দিক থেকে শব্দটা আসছে মনে হচ্ছে। এলএমজিটা ওদিকে তাক করে রাখি। না, শব্দটা এখন মনে হচ্ছে দূরে মিলিয়ে যাচ্ছে। এই তো বাড়িটার সামনে সিঁড়ির কাছে এসে গেছি প্রায়। এই তো কাঠের সিঁড়ি, শরীরটাকে টেনে উঠাতে হবে সিঁড়ি ভেঙে উপরে। কেউ কি আছে এই বাড়িতে? ঘুটঘুটে অন্ধকার। ও আর পারছি না। এই যে রেলিং ঘেরা বারান্দা, কিন্তু দরজা কোথায়? ও আর পারছি না। পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। মাগো, এত যন্ত্রণা! ও এই তো দরজা মনে হচ্ছে। এই যে, কে আছেন? দরজাটা খুলুন প্লিজ, দরজাটা খুলুন। কে আছেন ভেতরে? দরজাটা খুলুন, শুনছেন? কে কে তুমি? মাগো, আমি। মা, এই ডাক তো কত আগেই মরে গেছে আমার জীবন থেকে। শুনেছি আমার সোনার টুকরো ছেলেটি শহীদ হয়েছে, চোখের সামনে ধরে নিয়ে গেল
ওর বাপ, চাচা, সবাইকে, কেউ আর ফিরে এলো না। একা পড়ে আছি আমি এখানে, এখনো অপেক্ষায় দিন গুনি, যদি ওরা কেউ একদিন ফিরে আসে। ও মাগো, মাগো। কে তুমি বাবা? এভাবে মাটিতে নির্জীব পড়ে আছো কেন? কি হয়েছে তোমার? এত রাতে কোথা থেকে এসেছো? মা, আমার পায়ে গুলি লেগেছে মা। আমাকে ভেতরে নিয়ে চলুন। এদিকটায় আসো বাবা। ইস, এ কি, তোমার পা দিয়ে তো রক্ত ঝরছে। আমাকে একটু পানি দিন না মা। দিচ্ছি বাবা, এ নাও পানি। কি সাংঘাতিক! গুলির আঘাতে তোমার পায়ের হাড় যে চূর্ণ বিচূর্ণ হয়ে চামড়ার সঙ্গে ঝুলে রয়েছে বাবা। বাবা, তোমরা স্বাধীনতার জন্য জীবন দিচ্ছ, শরীরের রক্ত ঝরাচ্ছ, আমি পারিনি। চোখের সামনে অনেক রক্ত ঝরে যেতে দেখেছি আমি। আজ তোমার রক্তাক্ত পায়ে চুমু দিয়ে স্বাধীনতার সেই নোনা স্বাদটুকু নিলাম বাবা। মা, তুমি আমায় আশ্রয় দিয়ে যে ভালোবাসা দিলে, তা তো আমাদের বাংলা মায়ের স্বাধীনতার জন্যই। এটাও একটা বিশাল যুদ্ধ মা, শত্রুদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণের মতোই মা। একদম ঠিক বলেছ। এখন আমি শিরায় শিরায় অনুভব করছি স্বাধীনতার স্বাদ। চলো চলো, তোমায় আমি লুকিয়ে রাখবো দোতলার ছাদে। কোনো ভয় নেই তোমার, চলো বাবা। আমার আমার খুব যন্ত্রণা হচ্ছে মা। তবু তাড়াতাড়ি চলো। ওই যে উঠের শব্দ শোনা যাচ্ছে আবার। মা, ওই সিঁড়িতে রক্তের দাগগুলো মুছে ফেলা দরকার। সে চিন্তা আমার বাবা, তুমি তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই যে এইখানে এইখানে একদম চুপচাপ বসে থাকবে, শব্দটি করবে না, কেমন? আচ্ছা আচ্ছা। নিশ্চয়ই মিলিটারি এসেছে, কিন্তু সিঁড়িতে মেঝেতে কোনোখানেই রক্তের দাগ মোছা শেষ হয়নি যে। এখন আমি পেয়েছি। যাই, রান্নাঘর থেকে ধারালো ছুরিটা নিয়ে আসি। এই তো পেয়েছি ছুরি। এবার কাপড় দিয়ে বেঁধে ফেলি হাতটা, রক্ত পড়ছে। কে আপনারা? আমরা আপনার বাড়িটা সার্চ করব। সার্চ? এত রাতে? আমাদের সন্দেহ একজন বিদ্রোহী ঢুকে পড়েছে এ বাড়িতে। দেশের সকল মানুষই তো এখন দেশদ্রোহী। তুমি কাকে খুঁজছো? সামনে এসে দাঁড়াও, সামনে এসে দাঁড়াও। হ্যাঁ, কি বলতে চান? এই যে তোমার সামনে বুক পেতে দাঁড়ালাম। এই বাড়ি সার্চ করতে হলে আমার রক্তের উপর দিয়েই তা তোমাকে করতে হবে মেজর। এ তো রক্তের দাগ মনে হচ্ছে। হ্যাঁ, সিঁড়িতে মেঝেতে এসব কিসের দাগ? আনাজ কাটতে গিয়ে বটিতে হাতটা কেটে গেছে আজকে। এই যে দেখো, বাঁ হাতের তালুটা পুরোটাই কেটে গেছে। এ তো মানুষের রক্ত। এই সবাই সতর্ক থাকো, সবাই সতর্ক থাকো। চলুন, আপনার ছাদটা দেখবো আমি। একটু সরে দাঁড়ান। হ্যাঁ, তাড়াতাড়ি করুন। যাচ্ছেন কোথায়?
আপনার ছাদে। বেশ তো, দেখবেন ছাদ। তবে বাড়িটা প্রায় 200 বছরের পুরনো, আর ছাদে উঠি না প্রায় 25 বছর। খোদা না করুন কোনো দুর্ঘটনা ঘটলে তার জন্য কিন্তু তোমরা আমাকে দায়ী করতে পারবে না। কি দেখছো মেজর? সরুন তো, সরুন আপনি, ছাদে যেতে দিন। কি জানো মেজর, একটা কথা বলা হয়নি তোমাকে। আজকে এ বাড়িতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, আমরা মিলিটারি, আমাদের কোনো কথা দিয়ে ধোকা দেবার চেষ্টা করবেন না। দেখলেন তো, জিউবাই ও নাকে রক্ত দিয়ে বুঝলাম আপনি সত্য লুকাচ্ছেন। আপনি একটা মিথ্যাবাদী। এই বাড়িতে মুক্তি ঢুকেছে। চলুন, আমরা আপনার ছাদ চেক করব। এই চলো সবাই। বললাম না, আজ এ বাড়িতে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত? আপনার আবার কিসের সিদ্ধান্ত? বিশ্বাসঘাতকের দল, একটু পরে টের পাবি কিসের সিদ্ধান্ত। কি হলো আপনার? কিসের সিদ্ধান্ত বললেন না? ঝটপট বলে ফেলুন। আমাদের সন্তানদের আর কামানের খোরাক হতে দেব না মেজর। আজ থেকে আমরাই লড়বো তোমাদের বিরুদ্ধে। সে কাজটা তোমাকে দিয়েই শুরু করতে চাই। বটির কোপটা তোমার ঘরেই বসাবো আমি। এতক্ষণ কাজী জাকির হাসানের মূল গল্প অবলম্বনে নাটক স্বাদের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তমাল, কামাল হাসান, তমালের বাবা খন্দকার ইরফান উদ্দিন আহমেদ, মহিলা মুক্তিযোদ্ধা রহিমা আক্তার কল্পনা, মেজর সাজ্জাদ হোসেন খান, রফিক মোহাম্মদ রেজাউল করিম, জনৈক মুক্তিযোদ্ধা এম এ জলিল, শব্দগ্রহণে মোহাম্মদ সাইফুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ তাজুল ইসলাম। স্বাদ নাটকটি বেতার রূপ ও প্রযোজনা করলেন শাহানারা জাকির।